জাতীয় সংসদে 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথমে ভোট প্রদান করেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ভোট প্রদান করেন। দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। 349 জন সংসদ সদস্যের ভোটে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি। ভোট গ্রহণ ও গণনা শেষে আজই নতুন রাষ্ট্রপতির নাম ঘোষণা করবে নির্বাচন কমিশন। শুক্রবার সন্ধ্যা 7টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে। দীর্ঘ 35 বছর পর ভোটের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন। সর্বশেষ 1991 সালে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটি হয়েছিল। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রদানের আগে গণমাধ্যমের সাথে কথা বলেন ক্ষমতাসীন ও বিরোধী দলের নেতারা। তারা এই নির্বাচনকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেন। এছাড়া ভবিষ্যতে 70 অনুচ্ছেদ সংশোধনের বিষয়েও কথা বলেন তারা। গণতান্ত্রিক সরকার প্রধান আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি যে পরিশ্রম করছেন, কাজ করছেন, সকলের সাথে কথা বলছেন দলমত নির্বিশেষে, এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই আজকে তিনি এই ব্যবস্থা গ্রহণ করেছেন। এবং এই নির্বাচন প্রমাণ করে যে গণতন্ত্র আজকে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এবং দেশ গণতন্ত্রের দিকে ধাবিত হচ্ছে। তো এইভাবে আমরা জুলাই জাতীয় সনদে যেভাবে এগ্রিড হয়েছি ওইভাবে যদি 70 অনুচ্ছেদ সংশোধিত হয়ে যায় এবং তার পরবর্তীতে যখন রাষ্ট্রপতি নির্বাচন হবে তখন সেই 70 অনুচ্ছেদ অনুসারে হবে। কিন্তু এখন তো সংবিধান সংশোধন হয়নি, সুতরাং আমাদের এক্সিস্টিং বিধান মতে বিদ্যমান সংবিধানে যা আছে সেই মতেই এই ভোটটা হবে। এবং এইখানে সংসদ সদস্যরা যে যে দলের পক্ষ থেকে নির্বাচিত হয়েছে মার্কা নিয়ে তারা সেই দলের অনুসারে সিদ্ধান্ত অনুসারে ভোট দিবে। সবচেয়ে যিনি যোগ্য তাকে মনোনয়ন দিয়েছে। এখন আমাদের কাজ ওনাকে রাষ্ট্রপতি বানানো, নির্বাচন করে আমি আশা করি উনি সবচেয়ে ভালো রাষ্ট্রপতি হবেন। বাধ্যবাধকতা যদি না থাকতো তাহলে গণতান্ত্রিক চর্চা হইতো, গণতান্ত্রিকভাবে সবার স্বাধীনভাবে মত প্রকাশের একটা স্বাধীনতা থাকতো। এই 70 অনুচ্ছেদের বাধ্যবাধকতার কারণেই অনেকেই আছে যারা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবে না। আমরা এটা একটা রাজনৈতিক অবস্থান নেওয়ার জন্য, জনগণকে একটা বার্তা দেওয়ার জন্যই আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি যে আমরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। সরকার কোনো সংস্কার না করলেও আমরা এই রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী দিয়েছি যাতে এই আলোচনাটা আসে, এই নির্বাচনটা কম্পিটিটিভ হয়, এই নির্বাচন প্রক্রিয়াটা নিয়ে মানুষ আরও বেশি সচেতন হয় এবং মানুষের কাছে এটা পরিষ্কার হয়। যখন নির্বাচন শুরু হবে তার ঠিক 5 মিনিট আগে থেকে লাইভ শুরু হবে এবং আমাদের রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় বিরোধী দলীয় নেতা, এরা মাননীয় আমাদের বিএনপি দলীয় প্রেসিডেন্ট প্রার্থী যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিই ভোট দেবেন। এই ভোটগুলো আমরা। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ইউসুফ, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। আমাতুল, আপনাকে ধন্যবাদ। জাতীয় সংসদ ভবন থেকে দুপুর 3টার সংবাদে আমাকে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে তথ্য জানার জন্য যুক্ত করার জন্য। আমাতুল, আপনার মাধ্যমে আমি দর্শকদের জানাতে চাই যে গত 24 জুলাই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করার পর 90 দিনের মধ্যে যে রাষ্ট্রপতি নির্বাচনের একটি সাংবিধানিক বিধান রয়েছে সেই সাংবিধানিক নিয়ম অনুযায়ী 27 দিনের মাথায় আজকে জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন চলছে। দুপুর 2টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যরা তারা সংসদ ভবনে প্রবেশ করেছেন। 2টায় প্রথমে জাতীয় সংসদের স্পিকার এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ ভোট প্রদান করেন। এরপর ডেপুটি স্পিকার, যিনি জাতীয় সংসদের এখন ভারপ্রাপ্ত স্পিকার, ব্যারিস্টার কায়সার কামাল ভোট প্রদান করেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট প্রদান করেন।
এরপর বিভিন্ন আসনে নির্বাচিত সংসদ সদস্যরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। সংসদ ভবনের অভ্যন্তরে 3টি ব্যালট বাক্স রাখা হয়েছে সংসদ সদস্যদের সেখানে ভোট প্রদান করার জন্য। আপনি জানেন যে বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে এবং জামাতে ইসলাম ও এনসিপি সহ অন্যান্য দলগুলোর পক্ষ থেকে এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। আজকে যে নির্বাচন হচ্ছে দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হচ্ছে এবং এই ভোটের মাধ্যমে অনেকটা বলা যায় যে যেহেতু বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠিত হয়েছে এবং বিএনপির সংসদ সদস্য সংসদে বেশি রয়েছে, সে কারণেই বলা যায় যে অনেকটা নিশ্চিত করে বলা যায় যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আগামী দিনের রাষ্ট্রপতি হবেন। দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত ভোট গ্রহণ করার কথা রয়েছে, কিন্তু 1 ঘন্টার মধ্যেই ভোট গ্রহণ প্রায় শেষ হয়ে গেছে। মাত্র কয়েকজন সংসদ সদস্য বাকি রয়েছেন, তারা ভোট প্রদান করবেন। ভোট প্রদান করার পর গণনা করা হবে। যদিও 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলার কথা রয়েছে, তবে আমরা এখনো বলতে পারছি না যে ভোট গ্রহণ শেষ হয়ে গেলে সেখানে গণনা শুরু হবে নাকি বিকেল 5টা বাজার পর ভোট গণনা শুরু হবে। ভোট গণনা করার পর আজকেই ফলাফল ঘোষণা করা হবে কে হচ্ছেন বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি। ভোট গণনার পর যখন আমাদেরকে জানানো হবে তখন আবার আপনার মাধ্যমে মাই টিভি দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কে নির্বাচিত হলেন। আমাতুল, জাতীয় সংসদ ভবন থেকে রাষ্ট্রপতি নির্বাচনের এই ছিল আমার কাছে তথ্য। আমাতুল। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সংসদ ভবন থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বঙ্গভবন থেকে বিদায় নিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বৃহস্পতিবার দুপুর 1:25 তিনি বঙ্গভবন ত্যাগ করেন। এ সময় বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীরা তাকে ফুল দিয়ে বিদায় জানান। বিদায় অনুষ্ঠানের শুরুতে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে উপস্থিত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন। বঙ্গভবনে আয়োজিত বিদায় অনুষ্ঠানে 3 বাহিনীর প্রধান, রাষ্ট্রপতির সামরিক ও বেসামরিক সচিব সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিদায় নেওয়ার আগে হাফিজ উদ্দিন আহমেদ দেশের শান্তি, অগ্রগতি ও সরকারের সাফল্য কামনা করেন। পরে নির্ধারিত প্রোটোকল অনুযায়ী গাড়ি বহন নিয়ে বঙ্গভবন এলাকা ত্যাগ করেন তিনি। এর আগে গত 24 জুলাই সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। সম্প্রতি অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা 2026 এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি 2026 বাতিলের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সরকারের এই সিদ্ধান্তকে অযৌক্তিক বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এর মাধ্যমে জনগণের উপর চাপ বাড়ার পাশাপাশি দেশের ওষুধ শিল্প হুমকির মুখে পড়ার আশঙ্কা করছেন তারা। বিষয়টি পুনর্বিবেচনার পরামর্শও দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এসএম আরিফের রিপোর্ট। 1.5 বছর আগে স্ট্রোক করেন নারায়ণগঞ্জের নাসির উদ্দিন। প্রতি মাসে তার ওষুধ খরচ গড়ে 5,000 টাকা। বার্ধক্য সহ বিভিন্ন সমস্যায় ভুগছেন সহধর্মিণীও। দুইজনের মাসে গড় ওষুধ খরচ 8,000 টাকা। পাশাপাশি ডাক্তার দেখানো, টেস্ট সহ আনুষঙ্গিক খরচ তো রয়েছে। চিকিৎসা ব্যয় মিটিয়ে এখন স্বাভাবিক জীবনযাপন অনেকটাই কষ্টসাধ্য এই পরিবারের জন্য। ওষুধ পানি আর কি 8 থেকে 9,000 টাকার মতো খরচ লেগে যায়। সংসারিক খরচ তো আলাদা, আর ওষুধের খরচ হইলে অনেক কষ্ট হয়ে যায় আমাদের। মনে করেন আমরা তো ইনকামের মানুষ, আমার একটা ছেলে। একদিকে মূল্যস্ফীতি, অন্যদিকে উচ্চ চিকিৎসা ব্যয়। খরচের হিসেব মিলাতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ। এর মধ্যে চলতি মাসেই অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা 2026 এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি 2026 বাতিলের সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। শুধু তাই নয়, এ বিষয়ে 2016 সালের নীতিও বাদ দিয়ে 3 দশক আগের 1994 সালের নীতিতে ফিরে যাওয়ার ঘোষণা দেয় সরকার। এই সিদ্ধান্তের সমালোচনা করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুস্তাক হোসেন বলেন, এর মাধ্যমে জনগণ ও ওষুধ শিল্প উভয়ই ক্ষতিগ্রস্ত হবে। জনগণের এমনি তো ঔষধের পিছনে তাদের পকেটের থেকে যে টাকা খরচ হয় তার শতকরা 80 ভাগ যায় ঔষধের পিছনে।
সেটাকে কমার একটা সম্ভাবনা ছিল। সেটা থাকলেই না, বরঞ্চ আরও বেশি যে সমস্ত ওষুধের উপরে নিয়ন্ত্রণ ছিল সেগুলো তারা উঠিয়ে দিয়েছে, কারণ 94 সালের পরে আরও কিছু যোগ হয়েছিল। এইটা মানে একেবারেই মানে অযৌক্তিক, অবৈজ্ঞানিক এবং জনস্বার্থকে তারা কোনো রকম গুরুত্বই দেয়নি। বাংলাদেশে ওষুধ কোম্পানির দাম, ওষুধের দাম বেশি হয়, আর মার্কিন বহুজাতিক কোম্পানি যারা উৎপাদন করেছে, যেখানে তারা এই জনগণের জন্য স্বল্প মূল্যে প্রস্তুত করে, তাহলে আপনাকে এটা নিতে হবে। তাহলে আমাদের বাংলাদেশের ওষুধ শিল্প কিন্তু আরেকটা হুমকির মুখে পড়বে। অত্যাবশ্যকীয় ওষুধের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকা অনুযায়ী যতটা সম্ভব বিষয়টি পুনর্বিবেচনার তাগিদ দিয়েছেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। বর্তমান সরকার সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা, ঔষধকে যৌক্তিক মূল্য পুনর্নির্ধারণ, এগুলো বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তা নির্বাচনী ইশতেহারে রয়েছে। সেটা যদি করতে হয় তাহলে অবিলম্বে অতি দ্রুত তারা যেটা বাতিল করেছে সেটা পুনর্বহাল করা হোক। SM আরিফ, মাই টিভি, ঢাকা। অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি 2026 বাতিলের সিদ্ধান্ত ভুল ও অযৌক্তিক বললেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, এতে করে একটি স্বার্থান্বেষী মহলের স্বার্থ হাসিলের সুযোগ করে দিয়েছে সরকার। দুপুরে বিজয়নগরে এবি পার্টির কার্যালয়ে অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য ও তালিকা নীতিমালা বাতিলের প্রতিবাদে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার ফুয়াদ বলেন, দেশীয় ওষুধের মূল্য নিয়ন্ত্রণে না থাকলে বিদেশি কোম্পানিগুলো সুযোগ নেবে, তাতে ওষুধ শিল্প খাত ধসে যেতে পারে। অবিলম্বে বাতিল করা অধ্যাদেশ ফিরিয়ে এনে জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান এবি পার্টির এই শীর্ষ নেতা। সরকারের একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, এসেনশিয়াল ড্রাগস, যারা শুধুমাত্র ওষুধ সরকারের কাছে সরকারি হাসপাতালে বিক্রি করে। আমরা দাবি করছি যে সরকারি এই কোম্পানিটা মার্কেটেও বিক্রি করবার মতো স্পেস তাকে তৈরি করা দরকার, কারণ সে একটা লোকসানি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা যেন জেনুইনলি কম্পিটিশন করে সরকারের লোকসানের বোঝা কমায় দিতে পারে। তো এই বিষয়গুলো বিবেচনায় রেখে আমরা মনে করছি সরকারের সিদ্ধান্তটা ভুল, এবং এই ভুল সিদ্ধান্ত থেকে ফিরে এসে জনগণের পক্ষে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের, সেই দুইটা অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং ওষুধের যে নীতিমালা দাম মূল্য নির্ধারণ করবার, সেটা আবার রিইনস্টেট করতে হবে, পুনঃস্থাপিত করতে হবে। মৃত স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজকে শেষবারের মতো দেখতে 12 ঘন্টার প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। আজ সকাল 6:15 মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে সকাল 9:15টার দিকে কলাবাগানের বাসায় পৌঁছান তিনি। সেখানে স্বামীর মরদেহ দেখে অশ্রুসিক্ত হয়ে পড়েন দীপু মনি। পরে তৌফিক নেওয়াজের মরদেহ গুলশান আজাদ মসজিদে নেওয়া হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। মঙ্গলবার রাতে 76 বছর বয়সে মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও লিভারের জটিলতায় ভুগছিলেন। কলকাতায় অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশির মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। ভারতীয় হাই কমিশনার বলেন, ভুক্তভোগী পরিবারগুলোর জন্য যা যা প্রয়োজনীয় তা নিশ্চিত করা হবে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার। এছাড়া বাংলাদেশে এসে তার ভালো লাগছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। খুব দুঃখের কথা, আর ওখানে যা যা করা আছে আমরা নিশ্চয়ই করব, কিন্তু খুবই দুঃখের কথা। বাংলাদেশে এসে তার ভালো লাগতেছে, এটাই তার দেশ। ওনারা আমাদের প্রাইম মিনিস্টারকে দাওয়াত দিয়েছেন, এটাই শুধু বলেছেন। তরুণদের শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে দেশের অর্থনীতি ও উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জব এক্সপোতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ঋণ করে ঘি খাওয়ার যে অর্থনৈতিক বোঝা তৈরি হয়েছে, তার দায় এখন বর্তমান সরকারকে পরিশোধ করতে হচ্ছে। এর প্রভাব দেশের অর্থনীতিতে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান ট্যাক্স ও ভ্যাট ফাঁকি দিয়ে
রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করছে। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে এবং অর্থনীতিতে চাপ বাড়ছে। তথ্যমন্ত্রী বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার রাষ্ট্রের অর্থনীতি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে সংস্কারের মাধ্যমে দেশকে মেরামতের চেষ্টা করছে। এ কাজে সরকারের পাশাপাশি দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, চাকরির অপেক্ষায় না থেকে নিজেদের দক্ষতা ও মেধাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখতে হবে। দক্ষতা, তারপরে জব এক্সপো এবং তরুণদের উদ্দেশ্যে যখন আমরা কর্মসংস্থানের কথা বলি বা বলবো, তারপরে তাদের জব মার্কেটের অ্যানালাইসিসের কথা বলবো, যে কোনো সাকসেসের আগেই যদি তার ফিলোসফিক্যাল মোটিভেশন এবং ডিরেকশনটা রাইট টাইমে যদি সেট করে না দেয়া যায়, ইভেন সাকসেসফুল হলেও সেটা কিন্তু সমাজের জন্য বোঝা হয়ে যেতে পারে। শুধু দক্ষ যদি তাকে করা হয়, তাহলে সেই দক্ষতা কিন্তু ফ্রাঙ্কেনস্টাইনের একটা দানবেও পরিণত হতে পারে। দেশে হাম, ডেঙ্গু সহ কয়েকটি রোগ একসঙ্গে দেখা দিলেও পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নয় সরকার। তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রাজধানীর ডিএসসিসি অডিটোরিয়ামে ওরাল কলেরা টিকা ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এদিকে ডেঙ্গু ও এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজন হলে আইন প্রয়োগের কথাও জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের লালবাগ, গেন্ডারিয়া, কদমতলী ও কামরাঙ্গীরচর এলাকাকে এই ক্যাম্পেইনের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব এলাকায় 1 বছরের ঊর্ধ্বে বিপুল সংখ্যক জনগণকে 2 ডোজ ওরাল কলেরা ভ্যাকসিন প্রদানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সিটি কর্পোরেশন সহ আমাদের আপনাদের সর্বাত্মক সহযোগিতা, আমরা মশক সৃষ্টি বা মশক সৃষ্টির ক্ষেত্র অনেকটা কন্ট্রোলে আনতে পেরেছি। এটা আমার কথা নয়, ঢাকা শহরের মানুষরা বলে যে এবার মশার আক্রমণ কম। মুন্সিগঞ্জে ক্রমেই ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে আইসিইউ ইউনিট চালু না থাকায় প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত মুমূর্ষ ডেঙ্গু রোগী। হাসপাতালের ব্যবস্থাপনা নিয়েও সেবা গ্রহীতাদের রয়েছে বিস্তর অভিযোগ। মুন্সিগঞ্জ প্রতিনিধি শেখ মোহাম্মদ রতনের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। মুন্সিগঞ্জে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 5 শতাধিক। শুধু জুলাই মাসেই 496 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে। আর চলতি মাসে 380 জন ডেঙ্গু আক্রান্ত রোগী 250 শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শয্যা সংকুলন না হওয়ায় অনেকেই চিকিৎসা নিচ্ছেন করিডোরে কিংবা ফ্লোরে। আমার ডেঙ্গু ধরা পড়েছে, যার কারণে আমি হাসপাতালে চলে আসি এবং আমি অনেক হাসপাতালের চিকিৎসা অনেকটা সুস্থ হয়েছি। আমার ডেঙ্গু রোগ ধরা পড়েছে, এবার হসপিটালে আমি ভর্তি হইলাম। আসার পরে মার্শাল্লাহ তারা ভালোই ট্রিটমেন্ট দিল, আমাদেরকে সেবা করলো, ঔষধ দিল। চিকিৎসক ও পর্যাপ্ত জনবল না থাকায় হাসপাতালের কার্যক্রম ব্যাহত হচ্ছে। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এতে সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা। অপরিচ্ছন্ন পরিবেশ, চিকিৎসা সেবা ও ব্যবস্থাপনা নিয়ে ক্ষুব্ধ রোগী ও স্বজনরা। চিকিৎসা কি ডাক্তার একটা ডাক্তার কি চিকিৎসা করবো? নার্স আইলেও খুলতে গেলে খোলা, হ্যাঁ মন মতো হেরা চলে, আমরা কি করবো? ওয়াশরুমের অবস্থাটা যে দেখেন, একজন সুস্থ মানুষও যদি ওয়াশরুমে যায় সে নিশ্চিত অসুস্থ হয়ে যাবে। এখানে মাত্র এই যে 24 ঘন্টা একবার একটু ঝাড়ু দেয়, ডেটল স্যাভলনের কোনো বালাই নাই, মানে নোংরা বলতে যা বোঝায় আর কি। ডেঙ্গু উপসর্গের প্রাথমিক ধাপে আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকের। মশাবাহিত আক্রমণ যদি হয় ডেঙ্গি ভাইরাসটা, তাহলে আমাদের বাড়ির আশেপাশে যথেষ্ট পরিমাণে পরিষ্কার রাখতে হবে। রূপ জার থাকলে নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কারণ যদি বাসায় ফুলের টব থাকে সেখানে যেন পানি জমে না থাকে সেটা খেয়াল রাখতে হবে। ডেঙ্গু মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক। ডেঙ্গু রোগী বেড়েছে, ওয়েট সিজনে ডেঙ্গু রোগী বাড়ে, তবে এখনো এটা আশঙ্কা আসলে বলার আমার মনে হয় এখনো সময় আসেনি।
তবে আমরা প্রস্তুত আছি। আমরা চাই যে মানুষ যেন আতঙ্কিত না হয়। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক ও লোকবল নিয়োগের পাশাপাশি দ্রুত আইসিইউ ইউনিট চালুর দাবি স্থানীয়দের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বগুড়ায় ন্যূনতম মানদণ্ড ও প্রয়োজনীয় জনবল ছাড়াই চলছে অনেক বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। অভিযোগ রয়েছে ভুল চিকিৎসা, অবহেলা আর নিরাপত্তার ঘাটতিতে ঘটছে মৃত্যুর মতো ঘটনাও। স্বাস্থ্য বিভাগের অভিযান চললেও বন্ধ হচ্ছে না অনিয়ম। আমাদের বগুড়া ব্যুরো প্রধান লতিফুল করিমের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রহমান। বগুড়া জেলা শহর থেকে শুরু করে উপজেলা পর্যায়ে অলিগলিতে গড়ে উঠেছে অসংখ্য বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। এসব প্রতিষ্ঠানের অনেকগুলোর বিরুদ্ধেই রয়েছে অনিয়মের অভিযোগ। অভিযোগ রয়েছে গ্রাম থেকে আসা সহজ সরল রোগীরা দালালের খপ্পরে পড়ে ভর্তি হচ্ছেন এসব প্রতিষ্ঠানে। প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ছাড়াই চলছে চিকিৎসা ও অস্ত্রোপচার। বগুড়ায় যে মানহীন ক্লিনিকগুলা রয়েছে এগুলোতে প্রায়ই শুনি যে রোগীর মৃত্যু ঘটনা ঘটছে। এই জিনিসগুলোতে, এই দিকগুলোতে আসলে প্রশাসনের দৃষ্টি থাকা দরকার। কোন ক্লিনিকে সেবার মান নিয়ে প্রশ্ন আছে, এটা আসলে আমরা যারা সাধারণ মানুষ তারা অনেকেই যারা মূর্খ তারা অতটা বুঝে উঠতে পারছে না। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী বগুড়ায় নিবন্ধিত বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার 486টি। এর মধ্যে ক্লিনিক রয়েছে 215টি এবং ডায়াগনস্টিক সেন্টার 271টি। অভিযোগ রয়েছে তালিকাভুক্ত অনেক প্রতিষ্ঠান বছরের পর বছর লাইসেন্স নবায়ন না করেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। চলতি বছরের জুন পর্যন্ত স্বাস্থ্য বিভাগের অভিযানে জেলার 76টি প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে, কিন্তু নাম ও মালিকানা পরিবর্তন করে আবারও কার্যক্রম শুরু করছে কিছু প্রতিষ্ঠান। সম্প্রতি বগুড়ার 3টি ক্লিনিকে 3 রোগীর মৃত্যুর ঘটনায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। নিয়ম কানুনে তোয়াক্কা না করে তারা প্রতিষ্ঠান চালায়, মৌলিক যে অধিকার স্বাস্থ্য এর কোনটিও তারা পূরণ করে না। নন ক্লিনিক্যাল যারা মালিক, এখানে একটা ঘাটতি দেখা যায়। ইমার্জেন্সি সেবাগুলো তারা সেখানে দিতে পারে না। স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী 10 শয্যার হাসপাতাল বা ক্লিনিকে কমপক্ষে 3 জন এমবিবিএস চিকিৎসক, 6 জন নিবন্ধিত নার্স সহ প্রয়োজনীয় বিশেষজ্ঞ ও অ্যানেস্থেটিস্ট থাকার কথা। কিন্তু অভিযোগ, বগুড়ার অনেক প্রতিষ্ঠানেই মানা হচ্ছে না এসব নিয়ম। যেসব প্রাইভেট ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধনবিহীন বা এখন পর্যন্ত আমাদের আওতার বাইরে রয়েছে, সেসব ক্লিনিকের বিষয়ে আমরা প্রশাসনিক ব্যবস্থা সহ বেশ কিছু ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যেই আমরা জেলা প্রশাসনের সহায়তায় বেশ কিছু অবৈধ ক্লিনিকে আমরা অভিযান চালিয়েছি। সেখানে জেল এবং জরিমানা সহ বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা দেয়া হয়েছে। দালালের দৌরত্ব, অনিয়ম আর মানহীন চিকিৎসার ঝুঁকি থেকে রোগীদের রক্ষায় শুধু অভিযান নয়, প্রয়োজন কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ। এদিকে টানা 43.5 ঘন্টা বন্ধ থাকার পর রাজবাড়ী ফরিদপুর ও দৌলতদিয়া ফরিদপুর রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার বেলা 12টা থেকে একটি পরিবহনকে কেন্দ্র করে 2 জেলার পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে বাস চলাচল বন্ধ ছিল। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। আজ সকাল 7:30টা থেকে পুনরায় বাস চলাচল শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক। রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভিন জানান, আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। চলতি বর্ষা মৌসুমে অনুকূল আবহাওয়া ও রোগবালাইয়ের প্রকোপ কম থাকায় সাতক্ষীরায় এবার পাটের বাম্পার ফলন হয়েছে। তবে ফলন ভালো হলেও বাজারে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ কৃষকরা। কৃষি বিভাগ বলছে, বর্তমানে পাটের দাম কিছুটা কম থাকলেও সামনে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্য ও ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন হাফিজা খানম জ্যোতি। সাতক্ষীরা সদর, তালা, কলারস সহ 7 উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে পাটের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়ার কারণে গত বছরের তুলনায় এবছর পাটের ফলন ভালো হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। ভালো পাট হয়েছে, লম্বা চওড়া, খুব ভালো ছাল হয়েছে। অল্প পানি থাকলে আমাদের পাটের গ্রোথটা ভালো হয়। খুব ভালো ফলন হয়েছে। 30 থেকে আনুমানিক 15 থেকে 18 মণ পাতি পারি। ভালো ফলন হলেও সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে। ফলে বর্তমান বাজার দরে পাট বিক্রি করে কাঙ্ক্ষিত লাভ না পাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। সার, এনডি, কীটনাশক দাম বেশি, তাতে আমাদের পড়তে পারছে না, আবার জনের দাম বেশি। পাটের দাম বাম্পার ফলন, পাটের দাম
পড়ে গেছে, এই জন্য আমাদের পাটে পাতা হচ্ছে না। কৃষকদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে কৃষি বিভাগ বলছে, ফলন ভালো হয় বর্তমান বাজার দর কিছুটা কম হলেও কৃষকরা তা পুষিয়ে নিতে পারবেন। পাট একটি লাভজনক ফসল কৃষকদের নিকট। এবছর দামটা একটু কম, 3000 থেকে 3300 টাকায় বর্তমানে বিক্রি হচ্ছে। চলতি মৌসুমে সাতক্ষীরার 7 উপজেলায় 11,675 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, আর পাট উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,42,000 বেল। হাফিজা খানম জুথি, মাই টিভি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র অধিকার পরিষদ নেতা সোহানুর রহমান সোহানকে দেখতে গিয়ে জামায়াত শিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও প্রতিমন্ত্রী নুরুল হক নূর। কুষ্টিয়ায় শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার অভিযোগ তুলে তিনি বলেন, বাড়াবাড়ি করলে তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, কুষ্টিয়ায় শান্তিপূর্ণ কর্মসূচিতে অতর্কিত হামলা চালানো হয়েছে। তার দাবি, জামায়াত শিবির আবারও তাদের পুরনো স্বরূপে ফিরেছে। জামায়াতে ইসলামের বিরুদ্ধে একের পর এক ন্যাক্কারজনক কর্মকাণ্ডের অভিযোগ তুলে নুরুল হক নূর বলেন, এসবের মাধ্যমে দলটি তাদের নৈতিক অবস্থান হারাচ্ছে, আর তাই ফ্যাসিস্ট আচার আচরণ প্রতিহত করতে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা এখন সময়ের দাবি বলেও মন্তব্য করেন তিনি। জামাত যে নৈতিকভাবে তাদের অধপতন হয়েছে, সেটা তো এই আমির হামজা কিংবা এই আপনার সাতক্ষীরার সংসদ সদস্য নজরুল ইসলামের কর্মকাণ্ড সহ জামাতের নেতাকর্মীদের কর্মকাণ্ডে প্রমাণিত। যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, তাদেরকে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতির সুযোগ দেওয়া উচিত না। আমি এদেশের তরুণ সহ সকল শ্রেণী পেশার মানুষকে এটাই আহ্বান জানাবো, এখনই সময় জামাত শিবিরকে রুখে দাও।